আরজিকর হাসপাতালেরই দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছিল, ডেপুটি সুপার আক্তার আলী যে দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, সেই দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত এবার সিবিআই এর। মৌখিকভাবে তদন্ত শেষের কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সিবিআই এর পক্ষ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিটে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, সাপ্লিমেন্টারি চার্জশিটে ঠিক কি দাবি করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে? দেখো, তুমি জানো কয়েকদিন আগেই আমরা দেখেছি আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু চার্জশিট জমা পড়েছে এবং আক্তার আলীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ কোর্টের তরফে দেওয়া হয়েছিল। সেই আক্তার আলীকে আজকে ফের কোর্টে আনা হয়েছিল এবং কোর্টে এনে তার সেই মামলার শুনানি শুরু হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে চার্জশিট সিবিআই তরফে কোর্টে জমা পড়েছে, সেই চার্জশিটের 19 নম্বর পাতার 29 নম্বর পয়েন্টে সিবিআই তরফে জানানো হচ্ছে যে তারা বেশ কয়েকটা ফরেনসিক তদন্ত রিপোর্টের অপেক্ষা করছেন এবং সিবিআই চার্জশিটে জানাচ্ছে যে রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আগামী দিনে তারা তদন্ত করবেন এবং আবার তারা কিন্তু একটি ফাইনাল রিপোর্ট তারা কোর্টে জমা দেবেন। অর্থাৎ এই কথা লিখে, অর্থাৎ চার্জশিটে এই ইঙ্গিত দেওয়া হয়েছে সিবিআই তরফে যে আরজিকর দুর্নীতির মামলার তদন্ত এখনই শেষ হয়ে যায়নি। তারা কিন্তু আগামী দিনে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছেন এবং সেই রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আগামী দিনে তারা আরও তদন্ত করবেন এবং তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। কিন্তু এর আগের দিন, যেদিন রিপোর্ট জমা পড়েছিল আক্তার আলীকে গ্রেফতার করা হয়, সেদিন কিন্তু সিবিআই এর আইনজীবী কোর্টে দাঁড়িয়ে মৌখিকভাবে জানিয়েছিলেন যে ফাইনাল রিপোর্ট জমা পড়ছে এবং তদন্ত এখানেই শেষ। কিন্তু চার্জশিটে অন্য কথা লেখা হচ্ছে। চার্জশিটে কিন্তু যে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আরজিকর দুর্নীতির মামলা তদন্ত শেষ হয়ে যায়নি, আগামী দিনে কিন্তু ফরেনসিক রিপোর্ট আসার পর যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে কিন্তু তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন এবং সেই তদন্ত রিপোর্ট আগামী দিনে তারা কোর্টে জমা দেবেন। মাধুরী, ধন্যবাদ প্রকাশ। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে, সেই আক্তার আলী আজ ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমার আগে যে ভার্সন ছিল সেটা আগেও আমি কোর্টের রায় রেসপেক্ট করেছি, সারেন্ডার করেছি, কোর্টের রায় মেনে জেলে গেছি। আজকেও যা রায় বেরোবে আমি তার রেসপেক্ট করব। আমি এই দেশের নাগরিক, মানতে বাধ্য। এবার আমার যা প্রোটেকশন সেটা আমার অ্যাডভোকেট করছে সাইমালটেনিয়াসলি। ভোটের আগে যুবসাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে 1 এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে 1,500 টাকা। কিন্তু আবেদনকারীদের একাংশই বলছে ভাতা দিয়ে হয়তো সাময়িক কিছু দেওয়া হবে, চাই স্থায়ী চাকরি। কর্মসংস্থান হোক, এটাই চাইছি। ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কারো টিউশন করে দিন গুজরান হয়, কেউ বা অল্প স্বল্প কিছু আয় করেন, কিন্তু স্থায়ী চাকরি এখনো জোটেনি। কবে জুটবে তারও নিশ্চয়তা নেই। এই অবস্থায় যুবসাথীর 1,500 টাকার জন্য লাইনে অসংখ্য তরুণ তরুণী। অনলাইনেও চলছে ফর্ম ফিল আপ, কিন্তু সবার মুখে একটাই কথা, কয়েকদিন কয়েক মাসের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু আসলে দরকার স্থায়ী চাকরি। বর্তমানের জন্য বলবো ঠিক আছে, এটা যেহেতু আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা, কিন্তু এটা সন্তুষ্ট নয় আমরা। এতে আমরা চাইবো যে মাননীয় যাতে আরো আমাদের জন্য কিছু আরো পদ খালি করুন, রিক্রুটমেন্ট যাতে প্রতিনিয়ত হয় বছরে বছরে। নন্দীগ্রামের বাসিন্দা সাইফুদ্দিন খান MA BEd, কিন্তু বেকার। ভাতার লাইনে দাঁড়িয়ে তিনিও চান চাকরি। কর্মসংস্থানের দিশাও কোনো কিছু নেই, তাই বাধ্য হয়েই ভাতা নিতে হচ্ছে। কারণ কর্মসংস্থান হলে তো খুব ভালো হতো। আমরা অপরাধ করেছি বাংলায় জন্মগ্রহণ করে। টালিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা প্রীতম দত্ত 2018 সালে স্নাতক। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সঙ্গে টিউশন পড়ান। তার মুখেও সেই স্থায়ী চাকরির কথা। সাময়িক একটা হেল্প তো হবে, কর্মসংস্থান হোক, এটাই চাইছি। ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই। কর্মসংস্থান তো চাইছি, এখন আসছে ওর যদি একটু খরচ ওঠে উঠবে। আবেদন একটাই হচ্ছে চাকরি, এছাড়া আর কিছুই না। যেটা এখন পাচ্ছি ঠিক আছে, চলো হাত খরচা উঠে যাবে, মেন হচ্ছে জবটা। কেউ কেউ তো পরীক্ষা দিতে দিতে সরকারি চাকরির আশা প্রায় ভুলতে বসেছেন। দায় পড়ে এসছে আর কি, মানে এটাতে তো ভোটের আগে যা সন্তুষ্ট করা যাকে বলে, হাতে কিছু 1500 টাকা বা এরকম কিছু একটা দিয়ে সন্তুষ্ট মানুষ করছে, ভোট চাইছে মানুষের কাছ থেকে। সরকারি চাকরি আশা করছেন না? এই তো সরকারের উপরে কি আশা করবো? সরকারি চাকরি এত 26,000 ছেলে ইয়ে হয়ে গেল, চলেই গেল, আমরা চাকরি পাবো? কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত একমাত্র ছেলের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। বলছেন বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পেয়ে বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন ছেলে যদি কিছু একটা না হয় আমি মরেও বাঁচবো না। যে
অঞ্জন দত্তের সেই গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। এই তরুণ তরুণীরাও মনে প্রাণে চান এই কথাটায় প্রিয়জনকে বা প্রিয়জনেদের বলতে, কিন্তু কবে? এবিপি আনন্দ। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন টালিগঞ্জবাসী, ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। তাক দিন দিন তা নেই কোনো চিন্তা। কি চমৎকার লাইন ভাবুন, মানে একবার দুবার মনে মনে আউড়ে নিলেই কিন্তু মাথা থেকে সমস্ত চিন্তা সরে গিয়ে মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। না আর কিছুই না, মহানায়ক উত্তম কুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে এই লাইনটাই মাথায় এলো। 1969 সাল সবরমতী সিনেমায় এই গানটি উত্তম কুমারের লিপে প্রথম কিশোর কুমারের গাওয়া গান। ভাবুন, তাদের সেই জুটি কিশোর কুমার এবং উত্তম কুমার আজও অটুট। এই যেখানে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তি, তার থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে কিশোর কুমারের মূর্তি। আমি আজকের আমার এই টালিগঞ্জের সফর এখান থেকেই শুরু করছি। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের মাথায় কি কি চিন্তা ঘুরছে, আর সেই চিন্তা হরণের জন্য রাজনৈতিক মহল কি বার্তা দিচ্ছে। চলুন। তো আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আমার 9টা ওয়ার্ড, সব ওয়ার্ডেই আমরা একটা একটা করে কাজ করেছি, সুন্দর করে কাজ করেছি। কোন রকম পলিসি সকলের জন্য ভেবে কিছু করবার এদের সাহস পর্যন্ত আর নেই। অনেক বেশি কাজ হওয়া দরকার। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে খুব উদ্বিগ্ন। গাছগুলোকে এইটুকু করে ফেলেছে, গোড়াটা বাদিয়ে দিয়েছে। গাছটা শুধু একটা ঝড়ের অপেক্ষা বসে আছে, পড়লেই তাকে কাটো আর বেচো। কিন্তু আমি যেটা সব থেকে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে পরিবেশ, জলাশয় সংরক্ষণ। রুটি রুজি মূল হচ্ছে জীবন জীবিকার সমস্যাটাকে সমাধান করতে হবে। সালটা 1996, বামেদের হাত থেকে হাতছাড়া হয়ে যায় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। তৃণমূল তখনও প্রতিষ্ঠা হয়নি, তখন জাতীয় কংগ্রেসে ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। তিনি সিপিএম এর হাত থেকে এই আসন কেড়ে নেন। তারপর 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরেও 2001 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এরপর টানা 2 দশক টালিগঞ্জে বিধায়ক অরূপ বিশ্বাস। 2006, 2011, 2016, 2021 পরপর 4 বার তিনি জয়ী হন। আগের তুলনায় আমরা অনেক সুবিধা পেয়েছি এবং অনেক ভালো আছে। মেয়েরা নিরাপত্তাহীনতাই আছে, আপাতত কিছু চেঞ্জ করার মতো কিছু নেই, সবই ভালো আছে, ঠিকই আছে। আমরা এরকম লোককে সবসময়ের জন্যই অ্যাকসেপ্ট করি। পুকুর বোঝা থেকে শুরু করে আর বেআইনি নির্মাণ টালিগঞ্জের দিকে দিকে চলছে। এই অঞ্চলে এইসব নিয়ে তো মন্ত্রী মশাই আবার থাকেন, সিনেমার মন্ত্রী হলে বেটার হতো আর কি। মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন। স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে উন্নয়ন না করলে মানুষ বাঁচবে না। শৌচাগার দেখেছি 2-1টা করেছে, কিন্তু ওই চটকদারি রাজনীতির জন্য যেটুকু হয়। 5 কিলোমিটার মধ্যে এখানে তো কোনো সরকারি হাসপাতাল নেই। এবার বাঙ্গুরে এখান থেকে যেতে গিয়ে যদি যানজটে পড়ে যায় খুব মুশকিল। ব্যস্ত সময় এনএসসি বোস রোড দিয়ে যাতায়াত করা এক কথায় কঠিন। কিছু কিছু মানুষ তার বাড়ির সামনে গাড়ি রাখেন, এটা আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে কথা বলি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে সেটাকে করার চেষ্টা করি। কর্মসংস্থানকে প্রায়োরিটি দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এখন কেউ না খেয়ে নেই, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রি চাল পাচ্ছে, ফ্রিতে সবকিছু পাচ্ছে। খুবই উপকৃত হয়েছি। আমি আমার এমএলএ ল্যাডে 73% টাকা জলাশয় সংরক্ষণে খরচ করেছি। টালিগঞ্জ এলাকায় যদি উন্নয়নের কথা বলতে হয়, তাহলে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো টালি নালার সংস্কার। একই দীর্ঘদিন ধরে টালি নালার প্রবাহ কমছে। তারপর মেট্রো সম্প্রসারণের জন্য নতুন পিলার বসার পর থেকে কি প্রভাব পড়েছে টালি নালার ওপর, তা নিয়ে কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়েছে কি? প্রায় 1 দশক আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 57টি নিকাশি নালা, যেখান থেকে দূষিত জল এসে টালি নালায় মেশে, তার জন্য একটা সমীক্ষা হয় এবং একটি রিপোর্ট দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে রোজ প্রায় 38 কোটি 2 লক্ষ লিটার দূষিত জল এই টালিনালা থেকে গিয়ে মেশে গঙ্গায়। যে বজ্রটা গঙ্গায় গিয়ে পড়ছে সেটা যদি আরেকটু শোধন করার চিন্তাভাবনা বর্তমান সরকার নিত, তাহলে দূষিতটা কম হতো। কলকাতা কর্পোরেশন ইতিমধ্যে অনেকগুলো স্কিম নিয়েছেন। সব মিলিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আরবান ডেভেলপমেন্টে টাকা পাওয়া সত্ত্বেও আমরা এখানকার মানুষদেরকে সুস্থভাবে বাঁচবার উপায়ই করে দিচ্ছি না। মেট্রো রেলের কাজটা ঠিক প্ল্যান্ড ওয়েতে হয়নি, যে কারণে টালিনালাটা আটকে গেছে। বিগত 15-16 বছরের বেশি সময় ধরে টালিনালার কোনো সংস্কার দেখছি না। অনেকটাই পরিষ্কার হয়েছে, জলটা এখনো পরিষ্কার হয়নি, তার জন্য এসটিপি প্ল্যান্টের ব্যবস্থা হচ্ছে। কলকাতা পুরসভা অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজগুলো করছে। ওই নালাটার আপনি দুর্গন্ধে দাঁড়াতে পারবেন? মেট্রো স্টেশনের জায়গাটা এটা হওয়ার কথা ছিল না, আমরা অন্যভাবে মেট্রো স্টেশন দেখতে চেয়েছিলাম। এইরকম মেট্রো স্টেশন নেই। এটা মাথার উপর মেট্রো উঠেছে, শুধু ওইটুকুই দেখেছি, নিচে সংস্কার আমরা লক্ষ্য করি। দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে। এটার মধ্যে পলিটিক্যাল উইলের একটা অভাব আমি দেখতে পেয়েছি। এখানে আগে হাঁটু অবধি জল হতো, কোমর অবধি জল থাকতো বর্ষাকাল। এই জিনিসটা মুছে গেছে প্রায়। এখন এই মুহূর্তে টালিগঞ্জে কোনো জায়গায় জল যাওয়ার কোনো সমস্যা নেই। এখন সেই পরিষেবা আগের তুলনায় 100 টাইম বেটার। টালিগঞ্জ ট্যুর আজ এত দূর।
জনমত জানতে ঘুরবো আরও অনেক পথ। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।